মামি, তুমি আমার মায়ের মতো। তুমি আমায় জোর করো না, আমি পারব না। মামা বাড়িতে আসলে কিন্তু আমি সব বলে দেব। মাম বলল, তোর মামা তো দুর্বল, পারে না, তাই আজ তোকে দিয়ে বাকি বিষয়টা গল্পেতেই বলছি। সবেমাত্র পড়াশোনা শেষ করে বাসায় বসে আছি, এই অপেক্ষায় যে কোনো এক রাজকুমার আমাকে নিয়ে তার রাজ্যে চলে যাবে। অবশ্য এসব যে শুধু গল্পেতেই মানায় তা আমার বিয়ের দ্বারাই প্রমাণিত হল, কারণ আমার বাবা বিয়ের জন্য আমাকে এক বুড়োকে খুঁজে এনে দিল। আমারও পোড়া কপাল, ভেবেছিলাম রাজপুত্রের কথা, আর এখন তো দেখি বইরা বাবা। যাই হোক বন্ধুরা, সময় মতো আমার স্বামী আমাকে দেখতে এলো, তার কিছু বন্ধু এবং তার বোনের ছেলেকে নিয়ে। বন্ধুরা, যদি সম্ভব হতো তাহলে তার বোনের ছেলের সাথে আমি বিয়ে করে ফেলতাম, কারণ তাকে আমার পছন্দ হয়েছিল। তবে তা সম্ভব নয়, কারণ সে তো আমার বয়সে ছোট। কেন এই কথা বললাম তা জানতে হলে তোমাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার স্বামীর নাম রিদোয়ান, তার বিরাট এক ব্যবসা আছে। কম করে হলেও ২০ থেকে ৩০ লক্ষ মানুষ তার আন্ডারে কাজ করে। কোনো রকম টাকা পয়সার অভাব নেই তার, আর হয়তো এটাই মূল কারণ তার সাথে আমার বিয়ের। অবশ্য এতটাও বুড়ো নয়, তবে সে একটু দুর্বল প্রকৃতির মানুষ, সময় পার হলে যা হয় আর কি। যাই হোক বন্ধুরা, দুমধাম করে বিয়েটা হয়ে গেল। বিয়ের পর বাংলাদেশের এমন কোনো জায়গা ছিল না যে আমরা ঘুরিনি। টাকার অভাব না থাকায় এসব নিয়ে কখনো সমস্যায় পড়তে হয়নি। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা বাসাতে এলাম। নতুন বাসা আমায় উদ্দেশ্য করে কেনা হয়েছে, তাও আবার শহরের ভিতরে। এখান থেকে সব কিছুই কাছে, যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার স্বামীরা মাত্র 2 ভাই বোন, সে এবং তার একটা বোন আছে। তার ছোট বোনকে সে ভীষণ ভালোবাসে, আর তার থেকে বেশি ভালোবাসে তার বোনের ছেলেকে। ওই যে বলেছিলাম আমার বিয়েতে এসেছিল, সেই ভাগিনা। বোনের ছেলে আমার স্বামীর চোখের মণি, পড়তে বসতে যেখানেই পারি তাকে নিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র আমাদের হানিমুনের সফরেই বাদ পড়ল সে, তবু তার যদি সাধ্য থাকত তাকেও নিয়ে যেত। ভাগিনা এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে, ভালো কলেজে পড়বে, তাই মামা অর্থাৎ আমার স্বামী তাকে ফোন দিয়ে বলল সে চলে আসে। আমাদের বাসায় আমি এবং আমার স্বামী ছাড়া আর কেউ থাকে না। কাছের মানুষদের কথা বাদ দিলাম, প্রায় 7 থেকে 8 জন কাজ করত আমাদের বাসায়, তার ভেতর 5 জন ছিল মেয়ে। ইতিমধ্যে আমার নন্দের ছেলে আমাদের বাসায় চলে আসলো, এসে মামি মামি বলে আমাকে ডাক দিয়ে বলল, হ্যাঁ বন্ধুরা, এটাই সেই ভাগ্নে, আমার স্বামীর চোখের মণি। আমি বললাম, আশা আসো, তোমার জন্যেই তো অপেক্ষা করছিলাম আমি। তার সব কিছু তার রুমে নিয়ে রাখতে বললাম। আমি বললাম, চলো সাজিদ, রুমে আসো, ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা গল্প করব। সে বলল, ঠিক আছে মাম, চলো। এই বলে আমি তাকে আমার রুমে নিয়ে গেলাম। বললাম, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। সে গোসল করে বের হলো, আমি তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। বললাম, এবার তো তাহলে তোমাকে যেতে দেব না। সাজিদ বলল, আমিও তো এবার যাওয়ার জন্য আসিনি, আমি অনেক দিন থেকে তারপর যাব। এবার পড়াশোনা তো শেষ করতে হবে এখান থেকে। এর ভেতরেই সে তার মামার খোঁজ করতে লাগল। সাজিদ মামাকে অনেক বেশি ভালোবাসে আর আমাকে অনেক সম্মান করে। আমি বাসায় আসার আগেই সে আমার শ্বশুরবাড়ির পুরনো বাসায় আসা যাওয়া করত। প্রহর গুনতে গুনতে রাত হয়ে গেল এবং আমার স্বামী রিদওয়ান বাসায় ফিরল। এসে সাজিদ সাজিদ করে চিল্লাতে লাগল। সাজিদ গিয়ে তাকে সালাম করল, তুই আর যেতে পারবি না, তুই এখান থেকেই লেখাপড়া করবি, তোকে আমি লেখাপড়া শিখিয়ে ডাক্তার বানাবো, তুই আমার একমাত্র ভাগিনা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তোর যা লাগে আমাকে বলবি, আমি তোকে দিব,
আর বাহিরে বেশি আড্ডা দেওয়া চলবে না। ভাগিনা তখন বলল, হ্যাঁ মামা, আমি তোমার কথা রাখব। আমারও ইচ্ছা বড় ডাক্তার হওয়ার। তুমি যা বলবে তাই হবে মামা। ওদের ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে হিংসা হয়। ইস, আমার স্বামী যদি আমাকে এতটা ভালোবাসত। তারপর আমার স্বামী বলল, চলো সবাই একসাথে ভাত খাবো। আজ তো বিশাল রান্না হয়েছে, তাই সবাই মজা করে খেয়ে নিলাম। পরের দিন আমি তাকে কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে গেলাম। তার মামা তো কোনো সময় পায় না, তাই তার সব দায়িত্ব আমাকেই নিতে হলো। এর ভেতরে বেশ কিছুদিন পার হয়ে গেছে। সাজিদ নিয়মিত কলেজ যেতে লাগল। একদিন সাজিদ যখন কলেজে ছিল, আমি তার রুমে গেলাম তার রুমটা একটু গুছিয়ে দেওয়ার জন্য। আমি রুমে গিয়ে দেখি কি অবস্থা। আমি বাসার কাজের মেয়ে মর্জিনাকে ডাক দিলাম। সে আমাদের বাসার কাজের মেয়ে। বললাম, মর্জিনা, আমাকে একটু সাহায্য করো তো। সে বলল, কাকিমা বলেন কি করতে হবে। আমি বললাম, তুমি বিছানাটা পাল্টে দাও। সে প্রথমে একটু না করছিল, পরে আমি জোর গলায় বললাম, কি হলো? বলছি বিছানাটা পাল্টে দাও। আর তুলতে যা ঘটল তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। বিছানায় দেখলাম এক বান্ডিল ফুটকা, যার মূল্য বাজারে 50 টাকা। ভাগ্নের বিছানায় ফুটকা কেন? এটা দিয়ে কি করে যে? আমার তো আর বুঝতে বাকি রইল না। তারপরও আমি সাজিদের কাছ থেকে সব জানব। এরপর আমি মর্জিনাকে বললাম, যা তুই বাইরে যা। আমি সেগুলো একসাথে করে একটা ব্যাগে ভরে নিলাম। আর ওকে বললাম, তুই রুমটা গুছিয়ে দে। আমি রুমে শুয়ে ভাবতে লাগলাম, ব্যাপারটা ঠিক বুঝলাম না। ভাগ্নে এসব নিয়ে কি করে? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। তাই নিজেকে একটু শান্ত করে ভাবলাম, সে একবার বাসায় আসুক, তারপর তার কাছ থেকে কিছু শুনে বিষয়টা ক্লিয়ার হব। সেই দুপুরবেলা সাজিদ বাসায় ফিরল। আমি প্রথমে তাকে কিছু বললাম না। তাকে দুপুরের খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষে আমার রুমে ডাক দিলাম। সে আমার রুমে এসে বলল, মাম, কি হয়েছে? আমি বললাম, আচ্ছা সাজিদ, তুমি চেয়ারটা নিয়ে বসো, তোমার সাথে কথা আছে। সাজিদ আমার পাশে এসে বলল, মাম, কি বলবে? তারপর আমি তাকে সেগুলো বের করে তার সামনে ফেলে দিলাম। এগুলো দেখে তার চোখ বড়বড় হয়ে গেল। সে মনে হয় আকাশ থেকে পড়েছে, কোনো কথাই বলছে না। আমি বললাম, দেখো সাজিদ, এখন যা ঘটবে সব তোমার আর আমার ভেতরে থাকবে। তুমি এই সব নিয়ে কোনো চিন্তা করো না। যা হয়েছে সত্যি তাই বলবে। তোমার মামা এসব কিছু জানতেই পারবে না। তুমি শুধু আমাকে বলো, এগুলো দিয়ে তুমি কি করো? সে আমার দিকে তাকিয়ে চুপ করে রইল। আমি বললাম, চিন্তা করো না, নিশ্চিন্তে বলতে পারো। তারপর সে বলল, দেখো মাম, আমার তো বয়স হয়েছে, আমার এগুলো মাঝে মাঝে দরকার হয়, তাই রেখেছি। আর এগুলো দিয়ে কি করা হয় তা তোমাকে বলা লাগবে না। মাম, তুমি আমার বিষয় নিয়ে অন্য কিছু ভেবো না। তুমি যেমনটা ভাবছ আসলে তেমন কিছু না। আমি একটু হালকা রাগ করে বললাম, সাজিদ খুব বেয়াদব হয়ে গেছে মনে হচ্ছে। না মাম, আমি বেয়াদব নই, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি কোনো অন্যায় কাজ করতে পারি না মাম। মামা আমাকে এই ভুল শিক্ষা আমায় দেয়নি মামি, তুমি বিশ্বাস করো মাম। বলল, তাহলে সত্যি করে বল, ফুটকা দিয়ে কি করো তুমি? আমি মামকে বললাম, মামি, আমি তোমার কাছে কিছু লুকাবো না। আমি একজনকে ভালোবাসি, আর সে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত। আমি অঙ্ক না পারলে সে অঙ্ক বুঝিয়ে দিত। আমি তাকে ফুটকা গিফট করতাম। মাম, যে মেয়েটির কথা বলছি সে লেখাপড়ায় অনেক ভালো। ও আমাকে খুব ভালোবাসে মাম। মাম তখন চোখ ঘুরিয়ে বলল, তাহলে দেরি কেন? তার নামখানি একটু বলে দাও শুনি।
সে কোনোভাবেই তার নাম বলল না। আমি বললাম, তুমি কি তোমার মুখ থেকে কথা বের করতে বাধ্য করাবে তোমার মামার সাথে এসব বিষয়ে কথা বলার জন্য? সে আর কিছু না ভেবে বলে দিল মর্জিনার নাম। আরে, ও কি কলেজে পড়ে? ও তো আমার বাসার কাজের মেয়ে। তুমি আমার সাথে মিথ্যা কথা বললে কেন? সাজিদ বলল, মামি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি তোমাকে ভয় পেয়েছিলাম, আর তাই তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি আসলে কলেজে কারো সাথে প্রেম করি না। আমার কোনো ভালোবাসার মানুষ নাই, আর তাই মর্জিনাকে। আমি তো শুনে অবাক। আমি বললাম, কি হলো সাজিদ, তুমি সত্যি ওর সাথে? সে বলো, মাথা নাড়িয়ে সম্মতি দিল। আমি এই কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, বসে পড়লাম। বাপরে, এক কি সাংঘাতিক ব্যাপার, মনে মনে ভাবতে লাগলাম। আমি বললাম, আচ্ছা, তুমি এখন তাহলে রুমে যাও, তোমার সাথে এই বিষয়ে পরে কথা হবে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি ভাবলাম, এটাই হয়তো সুযোগ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ করার। তার রুমে গিয়ে বললাম, এই নাও সাজিদ, তোমার বিছানায় পড়ে থাকা মহামূল্যবান জিনিস। তবে একটা শর্ত, আর কোনো দিন এগুলো দিয়ে কিছু করবে না। আমি যেদিন তোমাকে আদেশ করব, ঠিক সেদিন থেকেই তুমি। সে মাথা নাড়িয়ে সম্মতি জানান। আমি বললাম, মাম, তাহলে আমি কখন কি করব? তুমি সব বলে দিও। আর এগুলো তো আমার আর প্রয়োজন নেই। এই জিনিসগুলো ঘর থেকে ফেলে দেই মাম তাহলে? মাম বলল, না, ফেলতে হবে না। তাহলে কি করব? মাম বলল, আগামীকাল রাতে আমি সব বলবো। সাজিদ বলল, ঠিক আছে মামি। পরের দিন রাতে মাম খাওয়া দাওয়া শেষ করে মাম বলল, সাজিদ, আমার রুমে আসো, কথা আছে। আমি মামুর ডাক শুনে মামির রুমে গেলাম। মাম বলল, দাঁড়িয়ে থাকতে হবে না, চেয়ারটা নিয়ে বসো। আমি মামির কথাতে চেয়ারটা নিয়ে বসলাম। মাম বলল, তুমি যে ঘরের ভিতর এই বাজে জিনিসগুলো রাখো, তোমার মামা জানলে কি হবে, একবার কি ভেবে দেখেছ? মামি, তুমিই তো দেখেছ, আর কেউ তো জানে না। মাম বলল, আমি জানি, কিন্তু আমি বলবো না, যদি আমার কিছু কথা অক্ষরে অক্ষরে পালন করো। আমি বললাম, ঠিক আছে মাম, আমি তোমার সকল কথা রাখব, তাও মামাকে কিছু বলো না। ঠিক আছে, তাহলে মামি বলো, তোমার কি এমন কথা? আমি বললাম, দেখো, তোমার মামার অর্থ সম্পদের কোনো অভাব নেই, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু তোমার মামার অনেক দুর্বল পয়েন্ট আছে। তোমার মামা পারে না সাজিদ। আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, সেদিন থেকে আমার একটা ইচ্ছা মনের ভিতর জাগল। আমি বারবার চেয়েছিলাম কিভাবে কি করা যায়, কিন্তু আমি কোনোভাবেই উপায় খুঁজে পাচ্ছিলাম না। আজ একটা উপায় বের হয়েছে। আমি জানি ব্যাপারটা তোমার কাছে অদ্ভুত মনে হলেও আমার কাছে স্বাভাবিক। মামি আরও বলল, সে মামার ঘরে সুখে নেই, তার ভিতর কষ্টে ভরা। আমি মামির পুরা কথা শুনে বুঝতে পারছিলাম মামির অনেক কষ্ট। আমি মামিকে বললাম, মাম, তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমি তোমায় বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না মামি। মাম তখন বলল, তাহলে তোমায় একটা কথা বলি। আমি মামিকে বললাম, একটা কেন, তুমি যত পারো আমার সাথে কথা বলো। মামি তখন কান্না গলায় বলল, তোমার মামা যা পারে না, তুমি কি তা পারবে? আমি মামির কথা শুনে চমচেছাম। মামি, তুমি কি বলছো এসব? আমি পারবো না মামি। মাম তখন রাগ করে বলল, কেন পারবি না? আমি তোমার কাছে আমার মনের কষ্টের কথাগুলো শেয়ার করলাম। আমি তো ভেবেছিলাম আমার কষ্টের কথা শুনলে তুমি অন্তত আমি যা বলি তা মানবে। এখন দেখছি তুমি আমার কষ্ট আরও বাড়িয়ে দিলে। মামি, তাহলে বলো, আমার কি করতে হবে? কি করলে তোমার কষ্ট দূর হবে? মাম তখন বলল, তুই কি কিছুই বুঝিস না? আমি বললাম, মাম,
এখন তোমার কথা শুনে ভালো লাগছে। মাম বলল, কেন? আমি এখন আবার কি বললাম? আমি বললাম, মাম, তুমি আমাকে তুই করে ডাক দিয়েছ, তাই আমার কাছে ভালো লেগেছে। মাম বলল, তাহলে আজ থেকে আমি তোমায় তুই করে বলবো। মাম, তোমারে রাগ করলে অনেক সুন্দর দেখায়। মাম তখন একটা মুচকি হাসি দিল। আমি বললাম, মামি, তোমাকে হাসিতেও অনেক সুন্দর দেখায়। মাম বলল, তুই আমার সাথে মশকরা করছিস? আমি এদিকে দুঃখ কষ্ট নিয়ে আছি। আমি মামকে পরিষ্কার করে বলে দিলাম, মামি, আমি তোমার কথা রাখতে পারবো না। মাম তখন রাগ দেখিয়ে বলল, তাহলে তুমিও বাঁচতে পারবে না। আমি তোমার মামাকে তোমার বিষয়ে সব বলে দিব। আমি হাসতে হাসতে বললাম, মাম, আমিও মামাকে সব শুনিয়ে দিব। মামি আমার কথা শুনে চমকে উঠল। এই, তুই কি বলবি তোর মামার কাছে? আমি বললাম, মাম, এতক্ষণ ধরে তুমি আমার কাছে যা বললে সব আমার মোবাইলে রেকর্ড করেছি। মাম আমার কথা শুনে বলল, ভালো করেছিস, জাগিয়ে তোর মামার রেকর্ডিং শোনা। আমার কোনো সমস্যা নাই। আমি হয়তো এ বাড়ি থেকে চলে যাব, আর কি হবে আমার? আমি তখন মামিকে বললাম, তাহলে তুমি চাও, তুমি যা আবদার করছিলে আমার কাছে তা মামাকে শোনাই? আমি কিন্তু মামাকে সত্যি সত্যি বলে দিব। মাম তখন কান্না করে বলল, আমার কপালে সুখ নেই। আমি মামকে বললাম, মাম, তোমার অভাব আমি বুঝি। তোমার কোনো ছেলে মেয়ে নাই, তাই তো? মাম, তুমি আমায় অন্যরকম দৃষ্টিতে দেখো না। মাম, তুমি কি করে ভাবলে আমি এসব করব? আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি। আমি তোমাকে মা ভেবেছি। তুমি আমার মা। আজ থেকে তুমিই আমার মা। আমি জানি তোমার কোনো সন্তান নেই। আজ থেকে আমি তোমার সন্তান। মামুর চোখ দিয়ে পানি পড়ছিল। মামি বলল, এখন আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চাইতে সুখী মানুষ আর কেউ নাই। আয় বাবা, আমার কাছে আয়, আমাকে মা বলে ডাক। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমার মা অনেক সুন্দর দেখতে। মা নিজের শরীরের খুব যত্ন নেন। সাধারণত গ্রামে মহিলারা শাড়ি পরেন, কিন্তু মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতেও পছন্দ করেন। তাকে দেখতে এখনও কম বয়সী মনে হয়, কারণ তিনি প্রতিদিন পরিশ্রম করেন এবং নিজের শরীরকে ফিট রাখেন। মায়ের লম্বা চুল এবং মুখে সবসময় হাসি লেগে থাকে। আমি ঘরের একমাত্র ছেলে, তাই মা বাবা আমাকে খুব ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদা অপূর্ণ রাখেননি। আমার ছোট বোন পায়েল এখনও স্কুলে পড়ছে এবং খুব দুষ্টু। আমি আরিয়ান। এই গল্পটি আমার পরিবারের সম্পর্কে, যেখানে আমি, আমার বাবা, মা এবং আমার ছোট বোন তানিয়ার একসঙ্গে থাকি। বাবার নাম বিবেক। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। মায়ের নাম আরশি। তিনি ঘরের সব কাজকর্ম সামলান। আমরা একটি ছোট্ট গ্রামে থাকি, তবে মা বাবা দুজনেই শিক্ষিত, তাই আমাদের বাড়ির পরিবেশটা একটু আলাদা। মা যদিও গ্রামের অন্যান্য মহিলাদের মতোই জীবনযাপন করেন। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। গল্পটা শুরু হয় তখন যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়ে গেছিল এবং গরমের ছুটি চলছিল। আমার বোন নানির বাড়িতে চলে গেছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতেই থাকব, কারণ কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না। বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ করতেন। একদিনের কথা, আমি আমার ঘরে বসে ল্যাপে গেম খেলছিলাম। সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল, তাই মা নিজেই সবকিছু সামলাচ্ছিলেন। সেদিন মা রাজানি ঘাঘরা চলি পড়েছিলেন, যা তাকে খুব সুন্দর লাগছিল। ঘরে কেউ ছিল না, তাই তিনি ওড়না নেননি। মা,
প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন, তারপর আমার ঘরে এলেন, হাতে একটি ঝাড়ু নিয়ে। আমি তখন বিছানায় বসে গেম খেলায় ব্যস্ত ছিলাম। মা যখন ঘরে ঢুকলেন, আমার মনোযোগ তার দিকে চলে গেল। আমি দেখলাম মা কতটা মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন। তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না। যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন, তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম। মা একবারও আমার দিকে তাকালেন না, তিনি শুধুই নিজের কাজে মগ্ন ছিলেন। আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল, তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি। মা যখন সামনে ঝুঁকলেন, আমি লক্ষ্য করলাম তার আচরণে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে। আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল, যা তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না। গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমার বোন তখন নানির বাড়িতে। আমি বাড়িতেই ছিলাম, আর বাবা তার কাজের জন্য বাইরে ছিলেন। মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন, এবং সেদিন তিনি একটি হালকা ঘাগরা পরেছিলেন। যেহেতু বাড়িতে কেবল আমি ছিলাম, তিনি ওড়না নেননি। কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, শোনো তো, একটু উঠে বিছানার চাদরটা ঠিক করে দাও। মা বললেন, ঠিকঠাক করে নিতে দাও, তারপর তোমার গেম খেলো। আমি তাড়াতাড়ি অন্যদিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে শুরু করল। আমার মনে হল হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন। আমি একটু ভয় পেলাম, ভাবতে লাগলাম যদি মা সত্যি আমাকে দেখে থাকেন তাহলে তিনি কি ভাববেন। আমি বিভ্রান্ত ছিলাম, বুঝতে পারছিলাম না যে আমার যা অনুভব হচ্ছে তা ঠিক না ভুল। কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আমি আবার ঘরে ফিরে এলাম, কিন্তু এখন আর মোবাইলে গেমে মন বসাতে পারছিলাম না। মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন। আমি ভাবলাম হয়তো মা কিছু বুঝতে পারেননি, কিন্তু আমার হৃদস্পন্দন তখনও জোরে চলছিল। আমি ল্যাপটপ বন্ধ করে মোবাইল নিয়ে টাইম পাস করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মন তখনও অস্থির ছিল। একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এলো এবং আমি সেটি খুলে দেখলাম। সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল, যার মধ্যে একটি গল্প মা ও ছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা। কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম, যেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছে। গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে শুরু করল। আমি ভাবলাম, কেননা আমিও মায়ের জন্য বিশেষ কিছু করার চেষ্টা করি। কিছুক্ষণ পরে আমি বাথরুমের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। কেন যেন একটু অদ্ভুত লাগছিল, কিন্তু সেটা বুঝতে পারছিলাম না। বাইরে এসে দেখি মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন। আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম। তিনি রান্নায় পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন এবং পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন, তাই আমার দিকে খেয়াল করেননি। তার মুখে সেদিন কিছুটা ক্লান্তির ছাপ ছিল, তবে সেই ক্লান্তির ভেতরেও এক ধরনের প্রশান্তি ফুটে উঠছিল। দেখে মনে হচ্ছিল তিনি কাজটা আন্তরিকভাবে করছেন। হঠাৎ মা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন, "কি রে আরিয়ান, কি হলো, কি দেখছিস?" আমি একটু হতবাক হয়ে গেলাম, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম, "কিছু না মা, আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো, সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ।" এটা শুনে মা খুব খুশি হলেন, তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি বললেন, "হ্যাঁ বাবা, এসব তো করতে হয়, কিন্তু তোর মতো ছেলে থাকলে
সব কাজ সহজ মনে হয়। তারপর মা মুচকি হেসে বললেন, কিছু বছরের মধ্যেই তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে। মা এটা বলতেই হাসতে শুরু করলেন, আর তার হাসি আমার মনটা ভরে দিল। এতটুকু বলেই আমি আবার নিজের কাজে মন দিলাম। আমি তখন নিজের বেডরুমে চলে গেলাম, আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগল। ভাবছিলাম মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম, আর কি ভাবছিলাম। এমন ভাবতে ভাবতে কয়েকটা দিন কেটে গেল, আর আমি উপলব্ধি করলাম যে শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয়, কিছু পরিকল্পনা করতে হবে। এই ভাবনাগুলোর মধ্যে দিয়েই সন্ধ্যা হয়ে গেল, আর বাবা অফিস থেকে ফিরে বললেন যে কাজের জন্য তাকে 10 দিনের জন্য বিদেশ যেতে হবে। এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হল, যদিও বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। 3 দিন পর বাবার যাত্রা ছিল, আর আমি ঠিক করেছিলাম যে এই 10 দিনের মধ্যেই যা করার করতে হবে, কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না। এরপর পরের দিন ছিল মঙ্গলবার। বাবা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাই কিছু কেনাকাটা করতে হবে। মা আর বাবা শপিংয়ের জন্য বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন, তুই আসবি? আমি না বলে দিলাম। বললাম, তোমরা যাও, আমি মোবাইলে গেম খেলব বাসায় থেকে। তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম আর সরাসরি তাদের বেডরুমে গেলাম। বেডরুমে গিয়ে আমি আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম, যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হঠাৎই আমার চোখে মায়ের লিপস্টিক আর বডি স্প্রে পড়ল, আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম। তাদের মধ্যে একটা লাল রঙের 1 পিস ড্রেস পেলাম, যেটা দেখে আমি ভাবতে লাগলাম মা এই পোশাকটা পরে কতটা সুন্দর লাগবে। আমি তখন লাল রঙের 1 পিসটি হাতে নিয়ে ভাবতে লাগলাম মা এই পোশাকে কেমন লাগবে। কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আমি আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম। তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগল। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে শুধু ভাবার মধ্যে আটকে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এরপর আমি সবকিছু গুছিয়ে রেখে হোলঘরে এসে টিভি দেখতে লাগলাম। ঠিক তখনই মা বাবার শপিং শেষে বাড়ি ফিরে এলেন এবং বসে পড়লেন। এইভাবেই সেদিনটা কেটে গেল। পরের দিন সকালে বাবা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সব কিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করিয়ে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন। সকাল 8টায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন, আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বাবার কাজে বাইরে যাওয়া আমাদের জন্য কোনো নতুন ঘটনা ছিল না, তাই আমরা সহজেই মানিয়ে নিলাম। মা তাড়াতাড়ি ওঠার কারণে ও বাবার যাবার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি। বাবা বেরিয়ে যাওয়ার পর সকাল 9টার দিকে মা স্নান করতে গেলেন, আর আমি তখন হোল ঘরে বসে টিভি দেখছিলাম। কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম, আরিয়ান, তোয়ালেটা এনে দাও তো, বাইরে রেখে এসেছি। আমি তৎক্ষণাৎ তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম। মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তোয়ালে নেওয়ার জন্য। আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে আর তার হাত থেকে পানি পড়ছিল, যা দেখে এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম। মাকে তখন সত্যিই সুন্দর লাগছিল যখন তিনি হাত বাড়িয়ে তোয়ালেটা নিলেন। তিনি একটু পাশে সরে দাঁড়িয়েছিলেন, ফলে তার শরীরের কিছু অংশে পানি পড়ছিল, যা সূর্যের আলো ঝলমল করছিল। ওই মুহূর্তটি খুব সাধারণ ছিল, তবু আমি সেখানে একটু থমকে গেলাম, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। বাবা তখন বাড়িতে ছিলেন না, তবে আমি কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করার জন্য নিজেকে সমত করে আবার হোলঘরে ফিরে এলাম এবং টিভি দেখতে শুরু করলাম। কিছুক্ষণ পর মা তোয়ালে পেঁচিয়ে হোলঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করলেন। আমি চুপচাপ পেছন থেকে তাকিয়ে রইলাম, যেন মুহূর্তটাকে উপলব্ধি করছি। মা তার চুলে হাত বুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন।
যা তার জন্য হয়তো খুব সাধারণ কাজ, কিন্তু আমি লক্ষ্য করছিলাম সেই মুহূর্তে তার নির্ভরতা। কিছুক্ষণ পর আমি বললাম, মা, তুমি সবসময় ওই সাধারণ পোশাকগুলোই বাড়িতে কেন পরে থাকো? মা অবাক হয়ে বললেন, কেন, এতে কোনো সমস্যা আছে নাকি? আমি তো যা ভালো লাগে সেটাই পরি। আমি মৃদু হেসে বললাম, না মা, শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভালো লাগছিল, তাই বললাম। মা হেসে বললেন, আরে বোকা, বাড়ি থেকে আর জিন্স আর টপ পরে থাকে। বাইরে যেতে হলে তখনই পরব। আমি বললাম, আসলে মা, যখন তুমি শাড়ি বা ওই রাজস্থানী ড্রেসগুলো পরো তখন একটু বয়সী দেখায়, তাই বললাম। মা আবার হেসে বললেন, জানিস রে, এখন আর এইসব ভাবার দরকার নেই। যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গেই তো বিয়ে করেছি, আর তোর মতো একটা আলসে ছেলে আর পায়েল মতো সুন্দর মেয়ে আছে, আর কি বা চাচাই। মা টুটুকু বলে জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপড় পরিবর্তন করতে। আমি মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন তখন আমার মন ভালো লাগল, আর একটু রাগও হল, কারণ মা আমার কথাটা ধরে ফেলেছিলেন। আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম, কারণ মা আবার পুরোপুরি ঢেকে ফেলেছিলেন নিজেকে। মা হলঘরে এসে বললেন, এখন কেমন লাগছে আমাকে? আমি অবাক হয়ে বললাম, এখন তো তুমি ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছ। মা হাসতে হাসতে বললেন, আরে পাগল, তোর আর আমার মধ্যে 20 বছরের পার্থক্য, আমি কিভাবে তোর বয়সের হতে পারি? আমি তখন কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু কিছু একটা তো বলতে হবে, তাই বললাম, আরে মা, আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি, কিন্তু বাইরে তো কেউ জানে না। যদি আমরা একসঙ্গে বাইরে ঘুরতে যাই তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এতটুকু বলে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখতে। মা তখন উৎসুক হয়ে বললেন, আচ্ছা, আরও বল না রে, তোর মুখে শুনতে চাই। আমি হেসে বললাম, না মা, তুমি রেগে যাবে, তাই আর কিছু বলছি না। মা বললেন, আমি কখনো তোর উপর রেগে গেছি কি? আমি জানি তো আমার ছেলে কখনো ভুল কিছু করে না, তাই আমি কেন রাগ করব? এবার তাড়াতাড়ি বল, তুই কি বলতে চাস? তখন আমি বললাম, যদি আমরা বাইরে কোথাও একসঙ্গে ঘুরি তাহলে সবাই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাববে, কিন্তু তোমার গলায় যখন মঙ্গলসূত্র থাকবে তখন তারা আমাদের স্বামী স্ত্রীও মনে করতে পারে। এই কথা শুনে মা হেসে উঠলেন জোরে জোরে। তারপর মা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই তো পুরো দুষ্টু হয়ে গেছিস মা। মা বললেন, এত ছোট একটা ব্যাপারে কেন আমি রেগে যাব? তারপর মা আবার হেসে উঠলেন। তখন আমি বললাম, মা, এত হাসো না। কিন্তু মা আমাকে আরও বেশি চটানোর জন্য আবার হাসতে শুরু করলেন। আমি মজা করে মাকে একটু ধমক দেওয়ার জন্য তার দিকে দৌড়ালাম, আর মা তখন হেসে কিচেনে চলে গেলেন। আমি আবার হোল ঘরে বসে ভাবতে লাগলাম যে ঠিক আছে, শুরু তো হলো, কিন্তু এখনও অনেক কাজ বাকি। মা খুবই সংস্কারী মানুষ, আর আমি কখনো তাকে এমনভাবে অনুভব করিনি যে তাকে এ ধরনের কোনো কিছুর অভাব অনুভব করতে হয়েছে। মা আর বাবার প্রেমের বিয়ে হওয়ার কারণে তারা নিজেরাই অনেক সুখী, কিন্তু আমার নিজের একটা প্রয়োজন ছিল। এরপর কিছুক্ষণ পর আমি আবার মায়ের কাছে গেলাম। মা তখন রান্নাঘরে কাজ করছিলেন। আমি গিয়ে বললাম, মা, তোমার কি প্রতিদিন এসব কাজ করতে করতে বোরিং লাগে না? মা হেসে বললেন, না রে বাবা, যখন আমাদের কাজের বুয়া আসে তখন আমি আরাম পাই। তখন আমি বললাম, মা, এখন তো আমার ছুটির দিন চলছে আর আমি খুবই বোরিং ফিল করছি মা। মুচকি হেসে বললেন, তাহলে কি করা যায় বল দেখি? কোথাও বেড়াতে যাব আমরা দুজন?
আমি বললাম, হ্যাঁ মা, অবশ্যই যাব, তবে বাবা বাড়ি ফিরলে তখনই যাওয়া হবে। মা বলল, তুমি এখন কি করবে? আমি বললাম, আমার একটা মজার খেলা জানা আছে, যদি তোমার আপত্তি না থাকে তাহলে খেলতে পারি। মা বলল, ল্যাপটে গেমস খেলা কোনো আগ্রহ নেই আমার, অন্য কিছু বল। আমি হেসে বললাম, না মা, ল্যাপে না। তখন মা বলল, ও আচ্ছা, ঠিক আছে, কোন খেলা? আমি বললাম, ট্রুথ অর ডেয়ার। মা হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে আমার ঘরের কাজগুলো শেষ করতে দাও, তারপর খেলব। আমি বললাম, ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি একটু রুমে গিয়ে অপেক্ষা করছি, কাজ হয়ে গেলে আমাকে ডেকে নিও। এ কথা বলে আমি তাকে হাসি মুখে বিদায় জানালাম এবং রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে আমি ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর মা এসে আমার সামনে বসল এবং বলল, তাহলে কিভাবে খেলাটা শুরু করব? আমি হেসে বললাম, তোমার পছন্দ, ট্রুথ নাকি ডেয়ার? সে চিন্তা ভাবনা করে বলল, ট্রুথ। তারপর আমি মায়ের দিকে তাকিয়ে মজার একটা প্রশ্ন করলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, বিয়ের আগে কি আপনার কোনো বিশেষ বন্ধু ছিল? আমার প্রশ্ন শুনে মা একটু অবাক হয়ে বলল, এই কেমন প্রশ্ন করলে আরিয়ান? আমি হাসতে হাসতে বললাম, এটাই আমার প্রশ্ন মা। আপনি তো ট্রুথ বেছে নিয়েছেন, তাই উত্তর দিতে হবে। মা একটু হেসে বলল, হ্যাঁ ছিল, আর সে তোমার বাবা ছাড়া আর কেউ না। এরপর আমি বললাম, ঠিক আছে মা, এবার আপনি আমাকে প্রশ্ন করুন, আমি ট্রুথ নেব। মা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার কি কোনো বান্ধবী আছে? আমি একটু হাসি দিয়ে বললাম, হ্যাঁ আছে, সে তো আমার সামনে বসে আছে। আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল, এই ধরনের কথা বলাটা ঠিক না, আমি তোমার মায়ের। প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল, কারণ মা সবসময় সিরিয়াস হয়ে থাকে। আমি মজা করে বললাম, তুমি কেন সবসময় এত সিরিয়াস হয়ে যাও? আমি তো শুধু মজা করছি। সে একটু হেসে মাথা নাড়ল। এরপর আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে এবার বলো, ট্রুথ নাকি ডেয়ার? সে কিছুক্ষণ ভেবে বলল, ট্রুথ। আমি জিজ্ঞেস করলাম, তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার? সে একটু বিরক্ত হয়ে বলল, এই ধরনের প্রশ্ন ভালো নয়, আমাদের এই খেলা এখানেই থামানো উচিত। আমি বললাম, আমরা তো খুব ভালো বন্ধু, এবং বন্ধুরা তো একে অপরের সাথে সবকিছু শেয়ার করে। যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে। সে কিছুক্ষণ ভেবে বলল, কিছু প্রশ্ন ব্যক্তিগত হয়, আর সেগুলো ঠিক না শেয়ার করা। আমি হেসে বললাম, কিন্তু আমরা তো শুধু মজা করছি, এতে তো কিছুই হবে না। আমাদের বিশ্বাস তো একে অপরের উপর আছে, আর এসব তো আমাদের বিজ্ঞান ক্লাসে শেখানো হয়েছিল। মা হেসে বলল, এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না আরিয়ান। তখন আমি বললাম, যদি এসব শেখানো না হয় তাহলে আমাকে এসব জানার দরকার নেই মা। আবার বলল, তুমি সব জানার অধিকার রাখো, কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছ। তুমি তোমার মায়ের কাছেই এই প্রশ্নগুলো করছ। আমি বললাম, মা, তুমি জানো আমার খুব বেশি বন্ধু নেই, আর কোনো বান্ধবীও নেই, তাই আমি তোমার সাথেই সব কথা বলি। মায়ের মুখে একটু বিষণ্ণতার ছাপ দেখা গেল, কারণ ছোটবেলা থেকেই আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধুও ছিল না। মা বুঝতে পারল যে আমি সহজে হাল ছাড়ব না, তাই মা বলল, ঠিক আছে, হ্যাঁ, আমাদের সময়েও অনেক মজার কিছু করতাম। একটা ঘটনা বেশ মজার ছিল। আমি হেসে বললাম, মা, এমন ছোট্ট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নিলে কেন? মা হেসে উত্তর দিল, তুমি না সত্যিই অনেক কৌতূহলী। মা মুচকি হেসে বলল, এবার তো খুশি হলে তাই না? তারপর মা আবার বলল, এবার তুমি বলো, ট্রুথ নাকি ডেয়ার? আমি বললাম, ডেয়ার নেব। মা একটু ভেবে বলল, তাহলে বলো, তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখিয়েছ? আমি মৃদু হেসে বললাম, না, তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম। মা মজার ছলে বলল, এই তো একটু আগেই বললে আমি তোমার প্রিয় বন্ধু, আর এখন বলছো অন্য কেউ হলে প্রকাশ করবে?
আমি হাসি দিয়ে বললাম, তাহলে কি তোমার সাথে মজার ছলে কিছু বলতে পারি? মা হাসি মুখে বলল, ঠিক আছে, মজার কিছু বলো। আমি মজা করে বললাম, গালে নয়, বরং একটা মজার কথা শেয়ার করি। মায়ের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলাম হয়তো আমি একটু বেশি মজা করে ফেলেছি। মা একটু বিরক্ত হয়ে আমাকে শাসন করলে আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম। মায়ের মেজাজ একটু স্বাভাবিক হলে আমি বললাম, ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। মা বললেন, এইবার আর কোনো রকম মজা করো না। আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইলাম। তারপর একটুখানি হাসি মুখে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম। এরপর আমরা দুজনেই হেসে উঠলাম। সেই সময় আমি উপলব্ধি করলাম যে মজা করার সময়ও কিছু সীমা থাকা প্রয়োজন, যা মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের সম্পর্কটা আরও গভীর হল, আর আমরা বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব। মায়ের চোখে আমি তখন স্পষ্টভাবে একটু বিরক্তি এবং চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম।